আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে। পৃথিবী কোথায় যাচ্ছে সেটা আসলে এখন সবচেয়ে বেশি মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর ভবিষ্যৎ কোথায় এবং সেটার অধ্যায় শেষের দিকে নাকি আসলে আমরা বড় কোনো বিপর্যয়ের দিকে যাচ্ছি, মানবিক বিপর্যয় বলা যায় দিকে যাচ্ছি কিনা সেটা প্রশ্ন সময় বলে দিবে। তবে আমি দোয়া করি যেন এমন কোনো কাজ বা এমন কোনো কর্মকাণ্ড বা এমন কোনো ঘটনা যেন পৃথিবীর বুকে না ঘটে, যেটার মাধ্যমে আমাদের জাতি, আমাদের সমাজ, আমাদের যে ভবিষ্যৎ রয়েছে তাদের যেন কোনো ক্ষতি না হয়। সেটাই হচ্ছে আমাদের জন্য কাম্য বা আলোচনার বিষয়। আজকে আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে। এখন দেখুন, ইরান এবং ইসরায়েল, এটা আলোচনা তো করছি, প্রতিনিয়তই করছি। আজকের আলোচনাটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করব। যদি ধর্মীয় প্রেক্ষাপট থেকে যদি আমি চিন্তা করি যে আমরা আসলে কি সেই যুদ্ধের দিকে যাচ্ছি যেটা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, যে মালহামার দিকে যাওয়ার যে সম্ভাবনা, সেদিকে কি আমরা যাচ্ছি? আমার সে হাদিসটা পড়ার পরে এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা নিজে একটু স্টাডি করতে গিয়ে এই জিনিসগুলো খুব পরিষ্কারভাবে সামনে আসছে। ওলামারা কিন্তু আগে থেকে বিষয়গুলো বলে আসছিল, কিন্তু এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে কি আমরা আসলেই চলে আসছি, নাকি এটা সময়ের পালাবদলের মাধ্যমে এটা সমাধান হয়ে যাবে বা এটা আর এগোবে না, বিষয়টা এরকম, সেটা একটু বোঝার চেষ্টা করি। ইসরায়েলের পক্ষে কি সম্ভব তাদের যে সক্ষমতা আছে সক্ষমতা দিয়ে ইরানের বর্তমান যে বিষয়টা তাদের ক্ষতিগ্রস্ত করা বা তাদের রিজিম চেঞ্জ করা যে উদ্দেশ্য তারা চেষ্টা করছে, বা আগের মধ্যপ্রাচ্যের যে ক্ষমতা পালাবদলের যে মেকানিজমগুলো তারা ঘটিয়েছে সেগুলো পুনরাবৃত্তি হবে নাকি অন্য কিছু হতে যাচ্ছে? দেখুন, ইরান এখন যে শক্তি সঞ্চয় করেছে, আমার কাছে সেটা মনে হচ্ছে যে শক্তি সঞ্চয় করেছে, সেই শক্তি সঞ্চয়ের জায়গা থেকে খুব বেশি কিছু করতে পারবে ইসরায়েল, আমার কাছে খুব বেশি এটা মনে হচ্ছে না। সবচেয়ে বেশি এখানে বেশি কাজ করছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমেরিকার অন্তর্ভুক্তি, যেটা আমেরিকা অন্তর্ভুক্তির ব্যাপারে পশ্চিমা বিশ্ব থেকেও বেশ কিছু বাধা বা হুঁশিয়ারি এসেছিল যে এই যুদ্ধে আমেরিকা জড়ানো ঠিক হবে না। আর আমেরিকা ভালো করে জানে যে এই যুদ্ধে যদি তারা না জড়ায় সেক্ষেত্রে ইসরায়েল বলে একটি রাষ্ট্র আসলেই থাকবে না, এই বিষয়টা পরিষ্কার। কারণ ইসরায়েলের পক্ষে, একার পক্ষে এই যুদ্ধ বা ইরানের সাথে যে যুদ্ধ চালানো প্রকৃতপক্ষে সম্ভব না, এটা একটু ডিফিকাল্ট বটে। তো এখন আমি বোঝার চেষ্টা করি আসলে কি হতে যাচ্ছে। আজকে একটা খবর আমি যেটা দিয়ে শুরু করতে চাই, যে খবর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী চীনের সাথে কথা বলছে যে হুরমুজ প্রণালী যেন ইরান বন্ধ না করে। দেখুন, যুদ্ধ বাঁধাচ্ছে, তারা অনৈতিকভাবে তাদের পরমাণু স্থাপনা হামলা করছে একটি সার্বভৌমত্ব দেশের উপরে। আবার তার পরের দিন তারা যখন তাদের যে স্ট্র্যাটেজিক যে ট্রাম্প কার্ড রয়েছে সেটা ব্যবহার করছে, তখন তাদের আকস্মিক মিনতি, রিকোয়েস্ট গুলো চলে আসছে। বিজনেসের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে কিন্তু তারা তাদের জায়গায় কিন্তু অবস্থান সঠিক রেখেছে এবং তদবির করা শুরু করে দিয়েছে। আমি আপনাকে কথাটা কেন বললাম, এটার পিছনে ছোট্ট একটা রিজন রয়েছে। আমি যে বললাম যে এই মালহামা বা এই যুদ্ধ বা আমরা যেটা চিন্তা করছি সেই জায়গাটা কি আসলে চলে এসছে, সেই জায়গাটা বোঝার জন্য আমেরিকা হামলা করার পরেও আমার কাছে
কেন জানি মনে হচ্ছে তাদের মধ্যে একটা ভয় বা আতঙ্ক রয়েছে, কারণ তাদের ইগোর যে বিষয়টা, সেই ইগোর জায়গা থেকে হামলাটা করেছে। এবং ইরানকে তারা কোনোভাবেই পারমাণবিকভাবে শক্তিশালী হতে দিবে না। এটা একদম কুৎসিত চিন্তা, যে কেমন অদ্ভুত। যদি আমি চিন্তা করি যে আমি করতে পারবো, আমার বন্ধুরা করতে পারবে, পরমাণু স্থাপনা করতে পারবে, যা ইচ্ছা করতে পারবে, ওরা যা ইচ্ছা বানাতে পারবে, তাদেরকে ব্যাপারে কোনো সমস্যা নেই। সমস্যা শুধুমাত্র মুসলমান কোনো দেশ যদি পারমাণবিক অস্ত্র বানায়, তাদের ব্যাপারে আমি নাক গলাবো। এটার অর্থ যে আমরা ইসলামিফোবিয়া তৈরি করেছি, এই জায়গা থেকে আসছে। এই জায়গা থেকে কিন্তু মূলত আমি একটি ভিডিও বানিয়েছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভারত, ইসরায়েল এবং আমেরিকা কী ধরনের ন্যারেটিভ বিশ্বব্যাপী তৈরি করেছে, তো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেই জায়গা থেকে আবার তারা ব্যবসার কথাও চিন্তা করছে। চীনকে বলে তারা সে রিকোয়েস্টটা করছে যে তারা যেন হুমুস প্রণালী, কারণ ইরানের কাছে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড বিজনেস, এখন পৃথিবীতে অস্ত্রযুদ্ধ থেকে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হচ্ছে বিজনেস ওয়ার। এটা সবচেয়ে বড় বিজনেস ওয়ারটা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। এখন সেই জায়গায় যদি আমি বোঝার চেষ্টা করি, ইরান বলা যায় যে তাদের সংসদে সেটা বিল পাস করে ফেলেছে, হুমুস প্রণালী বন্ধ করে দেবে। এতটুকু তো পৃথিবীর যে ধাক্কা, আমি প্রথমে যেটা বলেছি, পৃথিবী একটা ধাক্কা খাচ্ছে বা খাবে। কোন দিকে যাচ্ছি আমরা, কোন পরিস্থিতি যাচ্ছি, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে, অর্থনৈতিক বিপর্যয় ঘটবে। স্টক মার্কেট অলরেডি পড়ে গেছে, তেলের দাম বেড়ে যাচ্ছে। পৃথিবীব্যাপী যে একটা অস্থিরতা অলরেডি আমরা উপলব্ধি করতে পারছি। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের একটা প্রভাব পড়েছে। এরপর ওটা যদিও একটি লেভেল পর্যন্ত এসে গেছে, কিন্তু মিডল ইস্ট ইজ এ ডিফারেন্ট এরিয়া ফর দ্য ওয়ার্ল্ড, পুরোপুরি ডিফারেন্ট। এই জায়গাটা আপনারা রাশিয়া এবং ইউক্রেনের সাথে মিলাতে চলবে না। মিডল ইস্ট এমন একটা জায়গা, পুরো অর্থনীতির চাবিকাঠি, মাপকাঠি যাই বলি না কেন, সবগুলো এই জায়গা থেকেই কন্ট্রোল হয়। এই জন্যই আমেরিকা এই অঞ্চলটাকে নিয়ে এত মাথা ব্যথা, এত তাদের প্রভাব, এত তাদের আধিপত্য বিস্তারের জায়গা। কারণ আমেরিকা জানে এই অঞ্চলটা যদি কোনোভাবে তাদের হাতছাড়া হয়ে যায়, তারা নিজের অর্থনৈতিকভাবে ভয়াবহ বিপর্যস্ত হয়ে পড়বে। সেই জায়গা থেকে বলাই যায় যে এই পৃথিবী ইকোনমিক কন্ডিশনটা কোন জায়গার উপর দাঁড়িয়ে আছে, কেন এই জায়গা নিয়ে বা এই মিডল ইস্ট নিয়ে এত মাতামাতি। দুটো বিষয়, একটা বিজনেস, একটা ধর্ম। এই দুটো বিষয়ের উপরেই মিডল ইস্টটা দাঁড়িয়ে আছে। এই মিডল ইস্টটাই পুরো পৃথিবীকে ধরে রাখছে এই দুটো বিষয়ের উপরে। আগডুম বাগডুম যারা আছে, ভারত, অন্যান্য এই পাশে যারা আছে, তাদের এগুলো নিয়ে পৃথিবীতে তাদেরকে নিয়ে কেউ মাথা ব্যথাও করে না, তাদের নিয়ে কোনো চিন্তা নাই। তারা যা ইচ্ছা করতে, কি করতেছে না করতেছে, এই আগডুম বাগডুমকে নিয়ে চিন্তা তারা করে না। শুধু তাদের চিন্তার মধ্যে মিডল ইস্ট এবং মিডল ইস্ট একদম পরিষ্কার। এই জায়গাগুলো আমার মনে হয় যে আমার যে জায়গাটা আমরা চিন্তা করি বা চিন্তা করছি, যে জায়গাটা হতে পারে বা আমাদের ধর্মীয় প্রেক্ষাপট থেকে, সেই জায়গাটাই কিন্তু আমাদের নিয়ে যাবে। এই সংঘাত, এই জায়গাটা আস্তে আস্তে করে যাবে। আমি জানি না এটা কি সেই জায়গায় যাচ্ছে কিনা, বাট এটা একটা সিমটম হিসেবে আমি ধরতে পারি। একটু জাস্ট ইনফরমেশন হিসেবে, যে হামলার পরবর্তী যে বিষয়গুলো, ইরান কি থেমে গেছে? না, ইরান থেমে যায়নি। ইরান পরপরই কিন্তু ইসরায়েলের হামলা করছে। বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ইরান এখনো যে আমেরিকার যে স্থাপনাগুলো রয়েছে, 27টা যে স্থাপনা আছে, সেই স্থাপনাগুলো কিন্তু এখনো কোনো হামলা করেনি। সেটাই ভাবার বিষয়, যে তারা কি বড় কোনো বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছে, নাকি একদম সাদামাটাভাবেই এটাকে তারা নিচ্ছে, অথবা স্যারেন্ডারের পথে যাচ্ছে। আমি স্যারেন্ডারের পথে যাচ্ছে এই বিষয়টা আসলে এখনো আমি বলতে পারছি না, কারণ ইরান এখন এই স্যারেন্ডারের পথ বেছে নিবে না। কারণ ইরান যে পর্যায়ে রয়েছে, ইসরায়েলকে ধূলিসাৎ করার আগ পর্যন্ত এই জায়গাটা তারা তৈরি করবে না, আমি সেটা মনে করি। এবং ইরান কি পারবে, এই প্রশ্ন বারবার উঠে আসছে। আমি মনে করি ইরান পারবে না পারবে সেটা সময় বলে দিবে।
যুদ্ধের স্ট্র্যাটেজি এখন শুধুমাত্র যে গোলা বারুদ অথবা বিমানের হামলার মাধ্যমে হয় তা না, অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে। তার মধ্যে বাণিজ্যিক স্ট্র্যাটেজি আছে, সেটাকেও একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে অস্ত্রের আঘাতের মাধ্যমে যে একটা দেশকে শেষ করে দেওয়া যায় সেটা এখন বলাটা আসলে অনেক কঠিন। সেটা হয়তোবা আমরা 1-2 সপ্তাহ যাওয়ার পরে অথবা আর 1 সপ্তাহ গেলে এই বিষয়ে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমরা কোন জায়গায় যাচ্ছি। আমি খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আপনাদের এই সাথে আলোচনা করতে চাচ্ছি, এবং এটা আমার এই আজকের দিনে আলোচনার শেষ টপিক। সেখানে উচ্চারণ না করে আমি পারছি না যে পাকিস্তানের বেশ আলোচনায় আসছে এই যুদ্ধে বা এই সংঘাতে। মিডল ইস্টের যে এই সমস্যাটার সাথে পাকিস্তানকে আগে কিন্তু জড়াতে দেখিনি, বাট এখন কিন্তু পাকিস্তান কিন্তু বিশ্ব রাজনীতিতে বেশ ভূমিকা বা মোরল হওয়া বা লিডারশিপ, সাউথ এশিয়ার যে লিডারশিপ অথবা মিডল ইস্টের রাজনীতির সাথে যে জড়ানো যে বিষয়টা পাকিস্তানকে দেখা যাচ্ছে। কারণ আমি যদি বলি যে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো, জাস্ট ইরানে হামলা করার 2-3 দিন আগে পাকিস্তানে যে ফিল্ড মার্শাল সেনাপ্রধান যে তাকে ট্রাম্প নিয়ে গিয়ে একদম খুব খাওয়ার দাওয়ার করিয়ে এবং তাদের সাথে ভালো সম্পর্ক করে, এবং সেইখান থেকে আসার পরে একটি বিবৃতিও দিয়েছে যে ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠা পাওয়া দরকার বা এই ধরনের একটা প্রস্তাবনার মতো করেই তারা বলেছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা ঘটেছে, গতকাল যে ঘটনাটা ঘটেছে, পাকিস্তানের একদম মেইন জায়গা থেকে পরিষ্কার করে বলেছে যে আমরা ইরানের সাথে আছি এবং ইরানের এই অবশ্যই তাদের ইরানের জায়গা রয়েছে, ওই জায়গাটা তাদের আছে যে তারা আত্মরক্ষা করতে পারে এবং আত্মরক্ষা করতে হবে। এটা ইরানের সাংবিধানিকভাবে জাতিসংঘের 71 অনুচ্ছেদ অনুযায়ী এটাই বলে যে যার যার নিজের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। সেই জায়গা থেকে ইরান অবশ্যই সেই জায়গাটা করতে পারে, এবং এই জিনিসটাই পাকিস্তান হুঁশিয়ারি করেছে। পাকিস্তান বলা যায় যে আমেরিকার খুব কাছের একটি মিত্র, কিন্তু এই আচরণ করলো কেন সেটা একটু আমরা আমাদের ভাবতে বাধ্য করছে যে পাকিস্তান চাচ্ছেটা কি। তারা কি বিশ্ব রাজনীতির সাথে জড়িয়ে যেতে চাচ্ছে, যে জায়গাটা তারা নিতে চাচ্ছে বা তাদের স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছে, অথবা তারা এমন কি শক্তপোক্ত অবস্থার মধ্যে রয়েছে যে এই ধরনের বিশ্ব রাজনীতির এত বড় একটা যুদ্ধ বিগ্রহের মাঝে তাদের বিবৃতি বা তাদের আগ্রাসী চিন্তাভাবনার বহিঃপ্রকাশ করছে। কারণ তারা বলেছে যে ইরানের এই বিষয়ে যদি কোনো ক্ষয়ক্ষতি সম্মত হয় সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো অবস্থাতে ছেড়ে দিব না। তো সেই জায়গাগুলো কেমন জানি আমার কাছে একটু বা এই বিষয়ে মন্তব্য করার জন্য আরও কিছুদিন বলা যায় যে একটু অপেক্ষা করতে হবে, কারণ কি হতে যাচ্ছে সেটা পুরোপুরি বিষয়টাকে না বোঝার আগ পর্যন্ত বলা কঠিন হবে। কারণ আমি আজকে যদি বলে দিই সেটা একদম গদবাঁধা কথা হয়ে যাবে। আরও 2-4-5 দিন বা 10 দিন যাওয়ার পরে যুদ্ধের পরিস্থিতির পরেই পাকিস্তানের বিবৃতি বা পাকিস্তানের যে এই যে ইন্টারফারেন্স অথবা পাকিস্তানের যে এই বিষয়ে যুদ্ধ নিয়ে কথা বলা, সেই জায়গাটা হয়তো পরিষ্কার হয়ে যাবে। তো এখন এতটুকুই আমার অবজারভেশন যে এটা কি সেই ধর্মীয় যে মালহামার বিষয়ে যে আমরা শুনে আসছি আমাদের হাদিসের মাধ্যমে, সেই জায়গায় না বিশ্ব রাজনীতির কোনো একটি অবস্থা চেঞ্জের সময়, সেটা সময় বলে দিবে। তবে আমরা একটু অপেক্ষা করলে আমরা হয়তো বুঝতে পারবো যে কোন জায়গায় আমাদের রাজনীতি অথবা আমাদের বিশ্ব রাজনীতি বা অর্থনীতি বা আমাদের ভবিষ্যৎ যাচ্ছে, সেটা আমরা হয়তোবা পরিষ্কার হতে পারবো। তো সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আপনাদের সাথে এই পরিস্থিতি নিয়ে আরও আলোচনা হবে, কারণ আমরা প্রতিনিয়ত বেশ কিছু আপডেট পাচ্ছি। এবং শেষ আপডেটটা বলি ইরানের, যেটা ইরানের 6টা বিমানবন্দরে ইসরায়েল আঘাত করেছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আবার ইরান হামলা যেটা করেছে তাদের বেশ বিশাল একটা অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং এইভাবেই যদি চলতে থাকে সেটার পরিস্থিতি আসলে আমাদের বলাটা একটু কঠিন হয়ে যাবে। তো আমি বারবারই বলছি, আমরা আরও 1 সপ্তাহ বা 10 দিন এই যুদ্ধের অবস্থান বুঝতে পারলে বা আমেরিকার প্রকৃত অবস্থান কি অথবা বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটা, বা ইসরায়েল কতটুকু এগোতে পারবে বা ইরান কি আসলেই তাদের অবস্থান ধরে রাখতে পারবে, সেই বিষয়টা আমরা বুঝতে পারবো।
তবে আমি আশা করি, আবারও আশাবাদ ব্যক্ত করি যে এই যুদ্ধ বন্ধ হবে। কারণ এই যুদ্ধের পৃথিবীর 700-800 কোটি মানুষ, প্রতিটা মানুষ এটাতে এফেক্টেড হবে। কারণ এটা মিডল ইস্টের যুদ্ধ বা মিডল ইস্টের সংঘাত সবসময় বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে ভয়াবহ আকার ধারণ করে। তো সেই বিষয়ে প্রমাণ হিসাবে আমেরিকা খুব দ্রুত চায়নাকে এই বিষয়ে নেগোশিয়েট করার ব্যাপারে, নেগোশিয়েট করার ব্যাপারে বলেছে। তো আমরা দেখি কি হয়, আমরা সে অপেক্ষা করি। সেই পর্যন্ত আমাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করার সুযোগ দেয়। তো আজ এই পর্যন্ত রইল। আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন, কোনো মন্তব্য থাকলে, ভালো মন্দ যাই হোক, মন্তব্যটা আমাকে অবশ্যই জানাবেন। আর ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আপনারাই যদি আমাকে উদ্বুদ্ধ না করেন তাহলে আমি হারিয়ে ফেলবো কথা বলার শক্তিটা। তাই সাবস্ক্রাইব করবেন, আমি আরও ইন্সপায়ার হব আরও ভিডিও বানানোর জন্য। তো আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।